জি ম্যাম। হ্যাঁ, তুমি আমাকে বলো কনজেনিটাল হার্ট ডিজিজ কি কি আছে? ম্যাম ম্যাম লেফট টু রাইট শান্টস এএসডি ভিএসডি পিডিএ। তারপর ম্যাম রাইট টু লেফট শান্টস হচ্ছে টেট্রালজি অফ ফ্যালোড, ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেলস, ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া। তারপর ম্যাম হচ্ছে অবস্ট্রাকটিভ লেশনের মধ্যে হচ্ছে কোয়ারেকশন অফ দ্য অ্যাওর্টা, পালমোনারি স্টেনোসিস এন্ড অ্যাট্রেসিয়া। তারপর ম্যাম অ্যাওর্টিক স্টেনোসিস এন্ড অ্যাট্রেসিয়া। এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা ইসকেমিক হার্ট ডিজিজ আর এমআই। আর রিমিট তোমাদের ডেন্টালের জন্য হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। যেহেতু তোমরা ডেন্টাল প্রসিডিউর করবা, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর একটা মেইন সোর্স অফ ইনফেকশন হচ্ছে ডেন্টাল প্রসিডিউর। তোমরা যখন প্র্যাকটিসিং লাইফে যাবে, তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা অবশ্যই একটু স্টেরিলাইজেশনটা মেনটেন করবে, কারণ এই সামান্য এই ডেন্টাল প্রসিডিউরের মাধ্যমে কিন্তু এসবিএস এজি মানে যেটা আমরা হেপাটাইটিস বি বলি, হেপাটাইটিস সি এবং এইচআইভি, এই তিনটা কিন্তু ছড়ানোর অনেক বেশি মানে পসিবিলিটি থাকে। এই জন্য তোমরা চেষ্টা করবে তোমাদের চেম্বারে প্রাইভেট প্র্যাকটিসেও তোমাদের কাছে অনুরোধ যে তোমরা অবশ্যই একটু স্টেরিলাইজেশনটা ভালো করে মেনটেন করবে। স্টেরিলাইজেশনটা অবশ্য তোমাদের মাইক্রোবায়োলজিতে পড়াবে। মানে আমি পার্সোনাল এটা রিকোয়েস্ট করি সবসময় যে মানে এটা যাতে তোমরা মেনটেন করো। আচ্ছা, ওরা এখনো জয়েন দিচ্ছে, আমি একটু আগের পড়াগুলো এর জন্য রিপিট করছি। দেখি রোল 10 জেমিমা আছো নাকি অন করে দিয়ে চলে গেছো? রোল 10 কে আছো? হ্যাঁ ম্যাম। ইসকেমিক হার্ট ডিজিজটা কি দেখে দেখে পড়ো। ম্যাম, ইসকেমিক হার্ট ডিজিজ কি? no, ডিফাইন ischemic heart disease is defined as acute or chronic form of cardiac disability arising from imbalance between the myocardial supply and demand for oxygenated blood. আচ্ছা, হার্টের মেইন সাপ্লাই কোন আর্টারি দেয়? ম্যাম, হার্টের মানে হার্টের আমাদের বডিতে প্রত্যেকটা অর্গানের জন্য coronary artery. হ্যাঁ, করোনারি আর্টারিজ। আমাদের বডির প্রত্যেকটা অর্গানের জন্য কিন্তু ব্লাড সাপ্লাইটা জরুরি। হ্যালো, হ্যাঁ বলেন। আমি ফোন দিব 12টা 12:30 দিকে হইতে পারে, একটু মাথায় রাখেন, কাছাকাছি থাকবেন। ঠিক আছে। আচ্ছা, তোমাদের 12টার পর আর কোনো ক্লাস আছে? ইয়েস ম্যাম, আছে ম্যাম, ফার্স্ট ফেজের ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করব হচ্ছে মানে ইয়েতে আগে ভাগে শেষ করে দেওয়ার। আজকে হাটটা শেষ করে দিব, ওই দিনই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তোমাদের মানববন্ধনের জন্য শেষ করতে পারিনি। আচ্ছা, এখন দেখি কয়জন ঢুকছে। 23 জন, এখনো তো সবাই ঢুকে নাই নাকি পুরাতন? আপনি শুরু করে দেন ম্যাম। আপনি শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এমআই এর ল্যাব ডায়াগনোসিসটা পড়িয়েছিলাম, এমআই মায়োকার্ডিয়াল ইনফারকশন, বাট তোমাদের প্যাথোজেনেসিসটা ওই দিন পড়ানো হয়নি। আমি তাহলে প্যাথোজেনেসিসে ডাইরেক্ট চলে যাচ্ছি। তোমরা কি এটা পড়েছিলে মরফোলজির যে চার্টটা, ওটা বলছিলাম ওই দিন একটু পড়তে? কেউ বলতে পারবে মরফোলজি? কেউ পড়ছো? ওপেন যে কেউ বলতে পারো। মরফোলজি কি ভুলে গেছো কোনটা? এটা কিন্তু আসবে রিটেন কোশ্চেন, এটা মুখস্থ না করে কোথাও যেতে পারবে না। এবং টাইম অনুযায়ী তোমাদের পড়তে হবে। তোমাদের বলেছি প্রথমে টাইমগুলো পড়তে, আর পরবর্তীতে দেখো এই 4 থেকে 12, 12 থেকে 24, 1 থেকে 3, এটা আমি আবার রিপিট কেন বলছি, কারণ এটা তোমরা পড়ো নাই হয়তো বা, আর এটা আসবে রিটেনে। এটা তোমাদের একটা প্রশ্ন আমি আউট করে দিচ্ছি, এটা রিটেনে অবশ্যই আমরা দিই, কারণ না হলে তোমরা পড়ো না। এবং প্রপেও আসে, তিনটাতেই কিন্তু কোয়াগুলেশন নেক্রোসিসটা কমন। প্রথমটাতে ইডিমা হেমোরেজ হয়, দ্বিতীয়টাতে আর্লি নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন, 3 নাম্বার হচ্ছে রিস্ক নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন। এরপরে যখন নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন, তোমরা জানো আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স হচ্ছে নিউট্রোফিল আসবে, যে কোনো জায়গায় ইনফেকশন ঢুকলে কে আসে? নিউট্রোফিল। আলটিমেটলি নিউট্রোফিলটা তার কাজ শেষ হওয়ার পরে ডাইং হয়ে যাবে, এবং যে মায়োফাইবার গুলো ব্লাড সাপ্লাই চলে গেছিল সেগুলো ডিসইন্টিগ্রেশন মানে কি ভেঙে যাবে, ডিসইন্টিগ্রেশন অফ ডেড মায়োফাইবার। আমাদের বডির যত ডেড সেল সব মানে ঝাড়ুদার হিসেবে কে কাজ করে? স্ক্যাভেঞ্জার বলি আমরা, সেটা হচ্ছে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ কোন প্রসিডিওরে এগুলা দূর করবে? সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস।
তাহলে আর্লি ফ্যাগোসাইটোসিস বাই ম্যাক্রোফেজ। দেন ওয়েল এস্টাবলিশড ফ্যাগোসাইটোসিস হবে, এখানে হচ্ছে 3 to 7 ডেজে কিন্তু ফ্যাগোসাইটোসিসটা স্টার্ট হয়। দেন 7 to 10 ডেজে ওয়েল ডেভেলপ ফ্যাগোসাইটোসিস। এবং তোমরা জানো যখন ক্রনিক ইনফ্লামেশন এবং অ্যাক্টিভ ইনফ্লামেশন, টিস্যু ডিস্ট্রাকশন এবং রিপেয়ার মানে হিলিংটা কিন্তু একই সাথে চলতে থাকে। ক্রনিক ইনফ্লামেশনের ডেফিনেশনেও ছিল যে অ্যাক্টিভ ইনফ্লামেশন, টিস্যু ডিস্ট্রাকশন এবং হিলিং সিমালটেনিয়াসলি থাকে। এর জন্য এই গ্র্যানুলেশন টিস্যুটা কিন্তু হিলিং এর একটা অংশ। তাহলে একদিকে ফ্যাগোসাইটোসিসটা চলতে থাকে, আরেকদিকে গ্র্যানুলেশন টিস্যু তৈরি শুরু হয়। এরপরে ফেজে 10 to 14 ডেজে ওয়েল ডেভেলপ গ্র্যানুলেশন টিস্যু। এবং গ্র্যানুলেশন টিস্যু তোমরা জানো এখানে নিউ ব্লাড ভেসেল ফর্মেশন হয়, সাথে কোলাজেন ডিপোজিশন হয়। 2 to 8 উইকসে কোলাজেন ডিপোজিশনটা ইনক্রিজ করে, আলটিমেটলি ডেন্স কোলাজেনাস স্কার তৈরি হয়। সবসময় মনে রাখবে স্কার টিস্যুগুলো কিন্তু কোনো কাজের টিস্যু না, জাস্ট ওইটা হিলিং হওয়ার জন্য ওই জায়গাটা ভরাট হয়েছে, বাট এটা কিন্তু হার্টের মায়োকার্ডিয়ামকে শক্ত করে দেয়। মানে এটা যে একটা কন্ট্রাক্টিলিটি সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, যেই টিস্যুটাতে নষ্ট হয়ে যায় সেটার কন্ট্রাক্টিলিটিটা চলে যায়। আচ্ছা, এবার আমরা আসি প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিসটা ওইদিন বাদ ছিল। তোমরা তাহলে আগেই বলেছো যে হার্টের মেইন সাপ্লাই হচ্ছে করোনারি আর্টারি। তাহলে করোনারি আর্টারি যদি আমরা কোনো কারণে ব্লক করে দেই তাহলেই কিন্তু এই এমআই এর প্রসিডিউরটা শুরু হবে। এটা শুরু হওয়ার জন্য অ্যাথেরোমেটাস প্লাগ, এই অ্যাথেরোমেটাস প্লাগটা আমরা করব ব্লাড ভেসেল চ্যাপ্টারে। অ্যাথেরোমা কিভাবে ফর্মেশন হয়ে যায়। হ্যাঁ, অ্যাথেরোমা একটা ইনটেক। আমাকে দেখা যাচ্ছে? জি ম্যাম, স্লাইড দেখা Yes, যাচ্ছে। ma'am, দেখা যাচ্ছে। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে না? No, না ma'am. ম্যাম, আমার ভিডিও কি স্টপ করা নাকি? আচ্ছা ঠিক ম্যাম আছে। না ভিডিও অফ। আচ্ছা এখন না, ভিডিও অফ ছিল মনে হয়, আমি খেয়াল হ্যাঁ ম্যাম, করিনি। এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে, আচ্ছা ma'am. ঠিক আছে, তাহলে আমি একটা জিনিস দেখাচ্ছি। আমার হাতের দিকে খেয়াল করো, একটা ব্লাড ভেসেল, এটার যতটুকু ডায়ামিটার আছে, এখন এটার ভিতর দিয়ে যদি আস্তে আস্তে চর্বি বা ফ্যাট জমা হয়, স্পেশালি যারা মোটা বা ওবেস পেশেন্ট তাদের কি হয়, এদিক দিয়ে ফ্যাট জমা হয়। তাহলে এটা কি হয়, আস্তে আস্তে ফ্যাট জমা হয়ে হয়ে এটা কি হয়, ন্যারো হয়ে যায়। মানে যতটুকু ব্লাড সার্কুলেশন যাওয়ার কথা ততটুকু যাবে না। এই অ্যাথেরোমেটাস প্লাগটা হচ্ছে মেইনলি ফ্যাট দিয়ে সাথে কিছু ফাইবার দিয়ে তৈরি হয়। এটা আমরা ব্লাড ভেসেল চ্যাপ্টারে পড়বো। এটা অ্যাথেরোমেটাস, ওটারও একটা প্যাথোজেনেসিস করতে হয়। এই প্লাগটা যখন কোনো কারণে ডিসরাপ্টেড হয়, ইরোডেড হয় অথবা ইন্টারপ্লাগ হেমোরেজ হয় বাই মেকানিক্যাল ফোর্সেস, কোনো কারণে পেশেন্টের ব্লাড প্রেশার বেশি, তার এদিকে প্লাগ ছিল কিন্তু ব্লাড প্রেশার বেশি হওয়ার কারণে কি হবে, প্লাগটা এদিক থেকেই ছুটে যাবে, ফোর্সে ছুটে যাবে, ব্লাডের ফোর্সে। ছুটে গেলে কি হবে, এটা যেখানে তৈরি হয়েছিল ওইটার যে ছুটে যাওয়া যে জায়গাটা, ওখানে সাবএন্ডোথেলিয়াল যে একটা কোলাজেন বা টিস্যু থাকে ওইটা এক্সপোজ হয়ে যায়। আমি কথা বুঝাতে পারছি? তোমরা জানো ব্লাড ভেসেলের একটা লাইনিং থাকে, নাম কি? Endothelium. এন্ডোথেলিয়াম। তাহলে যে দিক থেকে এই প্লাগটা ছুটে যায় ওই এন্ডোথেলিয়াম সহ কিছুটা ছুটে যায় এবং সাব এন্ডোথেলিয়াল যে কোলাজেন এটা এক্সপোজ হয়ে যায়। এবং যেখানেই এক্সপোজ হয় ওখানে গিয়ে কি করে, ব্লাডে কি থাকে, প্লাটিলেট, প্লাটিলেটটা ওখানে গিয়ে অ্যাডহেয়ার হয়। নরমাল এন্ডোথেলিয়ামের কিন্তু অ্যাডহেয়ার হতে পারবে না, আমি বারবার বলছি। এটা অ্যাথেরোমেটাস প্লাগটা ছুটে যায় যখন কিছু সাব এন্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজ হয়। এক্সপোজ হলে ওখানেই প্লাটিলেটটা অ্যাডহেয়ার হয়, অ্যাগ্রিগেট হয় এবং অ্যাক্টিভেটেড হয়। এবং তোমরা জানো প্লাটিলেটের মধ্যে কিছু গ্র্যানুলস থাকে, কিছু যেগুলো সাইটোকাইনস বা কিছু কেমোকাইনস রিলিজ করে। যেমন কি তিনটা নাম এখানে আছে দেখো, থ্রোম্বোক্সিন A2, এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট এবং সেরোটোনিন। তাহলে কি কি তিনটা নাম বলেছি আমি, এগুলো কিন্তু প্ল্যাটিলেট থেকে রিলিজ হয়। যে সাবেন্ডোথেলিয়াল কোলাজেনটা এক্সপোজ হয়েছে সেই সাবেন্ডোথেলিয়াল কোলাজেনে কি লাগে, প্ল্যাটিলেট লাগে। প্ল্যাটিলেট অ্যাডহেয়ার হয়, কিছু অ্যাগ্রিগেট হয়, তারপর অ্যাক্টিভেটেড হয় এবং রিলিজ করে তিনটা জিনিস, থ্রোম্বোক্সিন A2, এডিপি এবং সেরোটোনিন। এবং এই এডিপি কিন্তু ফার্দার আরো প্ল্যাটিলেটকে ওখানে নিয়ে আসে, আরো ফার্দার প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন হয়। ঠিক আছে, এইভাবে অ্যাগ্রিগেশন হতে হতে অ্যাক্টিভেশন কি হয়, কোয়াগুলেশন বাই এক্সপোজার টু টিস্যু ফ্যাক্টর। মানে তোমার তাহলে এখানে কি হলো, অ্যাথেরোমেটাস প্লাগটা ছুটে গেল, সাবেন্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজ হলো, ওখানে এসে কি লাগলো, প্ল্যাটিলেট লাগলো। প্ল্যাটিলেট থেকে তিনটা ফ্যাক্টর রিলিজ হলো। ওই ফ্যাক্টরের মধ্যে এডিপি, যেটা বিশেষ করে এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, এটা আরো প্ল্যাটিলেটকে এখানে অ্যাকুমুলেট করতে থাকে এবং আলটিমেটলি এখানে একটা কোয়াগুলেশন তৈরি হয়। আস্তে আস্তে এই কোয়াগুলেশন তৈরি হতে হতে মেইনলি থ্রোম্বাস, কোয়াগুলেশন মানে বুঝতেছো কিনা জানি না, এটা একটা থ্রোম্বাস তৈরি হচ্ছে।
এবং আলটিমেটলি উইদিন মিনিট এই থ্রোম্বাসটা তৈরি হতে হতে পুরো ব্লাড ভেসেলটাকে ব্লক করে দেয়। যখনই ব্লক করে দিবে তখনই কিন্তু মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হবে। তোমার যে ব্লাড সাপ্লাইটা পাওয়ার কথা সেটা যখন পাবে না তখনই পেশেন্টের এটা ইসকেমিয়া তৈরি হবে। এবং তোমরা জানো দেখছো কিনা কখনো হার্টের পেশেন্টদের কিন্তু সিভিয়ার চেস্ট পেইন হয়, এরকম পেশেন্ট বুকে হাত দিয়ে মানে বসে যাবে বা শুয়ে পড়বে বা অতিরিক্ত ঘাম ছুটবে, এই সিমটম গুলা এমআই তে পাওয়া যায়। কিছু দেখতে হবে না, আগের দিনের বাংলা সিনেমাতে দেখবা হার্ট অ্যাটাকের পেশেন্ট বাম দিকে হাতে ওখানে স্পট ডেথ হয়ে যেত, মানে সিনেমা মানে আগের দিনের সিনেমাগুলোতে দেখাতো আর কি। আচ্ছা, এরপরে 2 নাম্বার পয়েন্ট কি, তাহলে প্রথম পয়েন্টটা ছিল করোনারি আর্টারি অক্লুশন, এটাও কিন্তু রিটেন পরীক্ষায় আসে, তো এটাও শিখতে হবে এবং 2টা পয়েন্টই তোমরা দিবে। আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে মায়োকার্ডিয়াল রেসপন্স টু ইসকেমি। এই যে আর্টারিটা অক্লুশন হলো, তাহলে এখানে কি ব্লাড সাপ্লাই হবে? হবে না। তখন লস অফ ব্লাড সাপ্লাই তে কি হয়, কিছু ফাংশনাল বায়োকেমিক্যাল এবং মরফোলজিক্যাল কনসিকুয়েন্স ইন দ্য মায়োকার্ডিয়াম। মরফোলজিক্যাল কনসিকুয়েন্স কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি, যেটা চার্টের মধ্যে পড়েছি টাইম অনুযায়ী। এবার দেখো, যে কোনো জায়গায় যখন ব্লাড যাবে না বা অক্সিজেন যাবে না সেখানে অ্যারোবিক মেটাবলিজম বন্ধ হয়ে যাবে, কি হবে সেখানে? অ্যানারোবিক মেটাবলিজম হবে। তোমরা জানো অ্যারোবিক মেটাবলিজম যেটা গ্লাইকোলাইসিস, সেটার এন্ড প্রোডাক্ট কি ছিল মনে আছে কিছু? Pyruvate and ATP. পাইরুভিক অ্যাসিড, ভেরি গুড। আর অ্যানারোবিক মেটাবলিজমে হয় ল্যাকটিক অ্যাসিড। তাহলে এখানে দেখো এই কথাটাই লেখা আছে, উইদিন সেকেন্ডস অফ ভাস্কুলার অবস্ট্রাকশন, যখন ভাস্কুলার অবস্ট্রাকশন হয় অ্যারোবিক মেটাবলিজমটা সিজেস মানে বন্ধ হয়ে যায়, এবং যার কারণে আমরা আমাদের যে এটিপি গুলা তৈরি হয় এগুলা কিন্তু অ্যারোবিক মেটাবলিজমে মেইনলি তৈরি হয়, এবং ড্রপ অ্যাডিনোসিন ট্রাইফসফেট মানে এটিপিটা কমে যায়, এবং অ্যাকুমুলেশন হয় নক্সিয়াস মেটাবোলাইটস যেমন ল্যাকটিক অ্যাসিড ইন দা কার্ডিয়াক মায়োসাইট। ওই কথাটাই যেটা আমি এতক্ষণ বললাম যে অ্যারোবিকটা বন্ধ হয়ে যাবে, অ্যারোবিকটা বন্ধ হয়ে গেলে এটিপি কমে যায়, ওখানে নক্সিয়াস মানে খারাপ প্রোডাক্ট গুলো জমা হয় কোনটা? ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, আলটিমেটলি যে হার্টের যে একটা কন্ট্রাক্টিলিটি, র্যাপিড লস অফ কন্ট্রাক্টিলিটি, আলটিমেটলি হার্টের কোনো কন্ট্রাক্টিলিটি থাকে না, এবং এমআই এর একটা ওয়ান অফ দ্য মোস্ট কমন কমপ্লিকেশন হচ্ছে হার্ট ফেলিওর। ঠিক আছে, এই জন্য যখন কন্ট্রাক্টিলিটি করতে পারবে না, হার্ট কন্ট্রাক্ট করতে পারবে না, সিস্টেম করতে পারবে না, তখনই হার্ট ফেলিওর ডেভেলপ করে। তাহলে বুঝা গেছে? কেউ বলতে পারবে এটা সংক্ষেপে? তোমার নিজের মতো করে বলতে পারলে হবে। দেখি রোল 21, আয়মান রোল 21 আছো? রোল 21 এটা শর্ট করে কে বলতে পারবে? ওপেন। ম্যাম যখন প্লাক হবে, প্লাক ফর্ম হবে কোন একটা ব্লাড ভেসেলের মধ্যে, তখন ম্যাম এন্ডোথেলিয়ালটা মানে এন্ডোথেলিয়াল যে মেমব্রেনটা আছে প্লাক ফর্মেশন হওয়ার পরে না, প্লাকটা কোনো কারণে ছুটে গেলে, ইরোডেড বা ডিসরাপ্টেড হয়ে গেলে, প্লাকটা থাকা অবস্থায় কিন্তু এন্ডোথেলিয়ামটা এক্সপোজ হবে না, সাব এন্ডোথেলিয়ামটা। প্লাকটা ধরো একটা ফ্যাটি মানে একটা চর্বির দলা, হ্যাঁ চর্বির দলার মতো, ওটা যখন থাকবে তখন এটা কিছু হবে না। যখন কোনো কারণে মেকানিক্যাল ফোর্সে এটা ছুটে যাবে তখন কিন্তু ওটার সাথে কিছু এন্ডোথেলিয়ামের অংশ নিয়ে চলে যায়, ওই তখন সাব এন্ডোথেলিয়ামটা এক্সপোজড হয়। এই কথাটা বলতে হবে, অ্যাথেরোমেটাস প্লাক ইরোডেড অর ডিসরাপ্টেড, এই কথা এতটুকু বলতে পারলে হবে, ইরোডেড অর ডিসরাপ্টেড। হ্যাঁ বলো। এরপরে এন্ডোথেলিয়ামটা এক্সপোজ হলে সাব এন্ডোথেলিয়ালটা ম্যাম এন্ডোথেলিয়ালটা ম্যাম ইনজিওর্ড হয়ে গেলে সাব এন্ডোথেলিয়ালটা এক্সপোজড হয়ে যাবে, তখন ম্যাম ওখানে কিছু প্লাটিলেট অ্যাডহের হবে দেন ওটা অ্যাগ্রিগেট এন্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে গেলে ম্যাম প্লাটিলেটের মধ্যে যে কিছু গ্র্যানিউলেন্ট সাবস্টেন্স থাকে ওখান থেকে 3টা জিনিস রিলিজ হবে, তার মধ্যে একটা হচ্ছে থ্রম্বোএক্সিন A2, অ্যাডিনোসিন ডাইফসফেট আর সেরোটোনিন, যেটা ম্যাম কজ করবে হচ্ছে কি প্লাটিলেট অ্যাগ্রিগেশন এন্ড ভ্যাসোস্পাজম হয়ে যাবে। ভ্যাসোস্পাজম হয়ে গেলে ম্যাম টিস্যু ফ্যাক্টর অ্যাক্টিভেশন হবে, কিছু টিস্যু ফ্যাক্টর এন্ড আর একটা থ্রোম্বাস গ্রো করবে। থ্রোম্বাস গ্রো করলে ম্যাম একদম যে ভ্যাসেলটা আছে ওটা ব্লক হয়ে যাবে, দেন করোনারি আর্টারি লুমেনটা টোটালি ব্লক হয়ে গেলে ম্যাম হার্টে সাপ্লাই হবে না ম্যাম, তখন হচ্ছে ম্যাম আমাদের মানে অ্যানারোবিক মেটাবলিজম হবে, তো ল্যাকটেট ফর্ম করবে। ল্যাকটিক ফর্ম করলে ম্যাম হার্টের ফাংশনটা হবে না, মানে হার্ট
পালপেট করতে লস অফ পারবে না। কন্ট্রাক্টিলিটি, ভেরি গুড। তুমি নিজের ভাষায় বলছো যে জিনিসটা হয়েছে, তুমি যদি এটা নিজের ভাষায় লিখতে চাও কোনো সমস্যা নাই, যে লস অফ ব্লাড সাপ্লাই এটা ফাংশনাল বায়োকেমিক্যাল এবং মরফোলজিক্যাল চেঞ্জ করবে, অ্যারোবিক মেটাবলিজম সিজ এন্ড প্রোডাকশন অফ ল্যাকটিক অ্যাসিড, যার কারণে র্যাপিড লস অফ কন্ট্রাক্টিলিটি। সংক্ষেপে যদি এতটুকু লিখতে পারো প্যাথোজেনেসিসে ওয়েল এন্ড ঠিক আছে, তোমাদের লেভেলের জন্য যথেষ্ট, ভেরি গুড। ও তো সাহস করে বলছে, ছেলেদের সাহস কম বুঝে গেছে। আচ্ছা, তোমাদের ওই দিন ক্লিনিক্যাল কনসিকুয়েন্স তারপরে ল্যাব ডায়াগনোসিস তো করানো হয়েছে না? দেখি রোল 21 তুমি তো তখন রেসপন্স করলে না, এখন বলো তো, আমরা একটা হার্টের পেশেন্ট আসলো, তাহলে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে দিব? 21 কি আছো নাকি ঘুমাচ্ছ? ম্যাম আসি ম্যাম। আচ্ছা, তাহলে বলো আমরা কি কি টেস্ট করবো। একটা এমআই এর পেশেন্ট আসলো, তোমার তো জানতে হবে, তোমার নিজের রোগীও হতে পারে, তোমার ফ্যামিলি মেম্বার হতে পারে, তাহলে তোমার এটা জানতে হবে। কি করবে তখন সাথে সাথে? ইসিজি, হুম, ইসিজিতে কি পাওয়া যেতে পারে? ইসিজিতে কি পাওয়া যেতে পারে? এখানে আমার এটা পাওয়ার পয়েন্টটা যেটা কারেকশন করা ওই পেনড্রাইভটা আজকে আনি নাই, ওখানে লেখা ছিল। তোমরা হচ্ছে একটু রিভিউ স্যারের বইটা খুলো, পেজ 168, ওখানে একটা ছবি দেওয়া আছে, দেখো ইসিজি পেপার, টেস্ট পেপারের ছবি দেওয়া আছে। ওখানে এসটি এলিভেশন, এসটি যে মানে ওয়েভটা সেটা এলিভেটেড হয়ে উপরের দিকে উঠে গেছে, পেয়েছো 168। তোমাকে চেঞ্জটা বলতে হবে, এটা ভাইবাতেও বলতে হবে, কারণ এটা বেসিক মানে কিছু নরমাল জিনিস যেটা তোমাদের লেভেলে জানতে হয়। কিন্তু ইসিজি ইন্টারপ্রিটেশন তো তোমরা মেইনলি আসলে আরো পরে গিয়ে পড়বে এই মেডিসিনে, কিন্তু এখানে এমআই মানে ইসিজিটা একটু জানতে হয়, মানে এটা জিজ্ঞেস করে ভাইবাতে, মানে এতটুকু ধরে নেই এটা তোমরা পারবে। তাহলে কি দেখছো ছবিটা, দেখছো? প্রথম ছবিটা নরমাল ইসিজি, দেখছি। দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার ইসিজিটা দেখো, দ্বিতীয় ইসিজিটাতে শুধু এসটি এলিভেশন আছে। এখানে দেখো এটা নরমাল ইসিজি, দ্বিতীয় ইসিজিটা এস এবং টি এলিভেশন হয়ে উপরের দিকে উঠে গেছে, এটা কিন্তু নিচে নামার কথা ছিল, এটা উপরে রয়ে গেছে এসটি এলিভেশন। আর 3 নাম্বার ছবিটা দেখো, এই টিটা কিন্তু বেস লাইনে থাকার কথা, টিটা নিচের দিকে একটু নেমে গেছে, দেখা যাচ্ছে ছবিটা, বইটা? জি ম্যাম, এটা বইটা ইনভার্সন, টি ওয়েভটা নিচের দিকে নেমে গেছে, বেস লাইন থেকেও নিচে নেমে গেছে, এটাতে কিন্তু টিটা নিচে নামেনি, শুধু এসটি এলিভেশন আছে, এটাতে এসটি এলিভেশন আছে এবং টিটা ইনভার্সন আছে, টি ইনভার্সন। তাহলে এটা হচ্ছে ইসিজি ফাইন্ডিংস। এছাড়া তো মোস্ট ইম্পর্টেন্ট কার্ডিয়াক মার্কার কোনটা? আমরা যদি বলি হার্টের জন্য স্পেসিফিক এনজাইম, সেটা কোনটা সবচেয়ে মোস্ট স্পেসিফিক এনজাইম? ট্রোপোনিন। ট্রোপোনিন আই। ঠিক আছে, ট্রোপোনিন আইটি দুইটাই আমরা করতে পারি, তবে ট্রোপোনিন আই হচ্ছে মোস্ট স্পেসিফিক এবং এটা কিন্তু ভাইভাতে আসে, রিটেনে আসে, ঠিক আছে, আলাদা করে। তারপরে হচ্ছে রুটিন ব্লাড এক্সামিনেশনে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, মানে ডাব্লিউবিসি টোটাল কাউন্টও বাড়ে, সাথে এর মধ্যে যে নিউট্রোফিলের অ্যাবসলিউট কাউন্ট মানে 40 থেকে 75 থাকে, সেটাও বেড়ে যায়, 75-এর উপরে হয়ে যায় নিউট্রোফিলটা। এনজাইম এস্টিমেশন আগেই বলেছে, এবং ইকোকার্ডিওগ্রাম। 10 দিন পরে আসলে ইনসান কোনটা বাড়তি থাকবে? পেশেন্ট এমআই হওয়ার 10 দিন পরে আসলো, আমি কোনটা করতে দিব? জি ম্যাম। পেশেন্ট এমআই হওয়ার 10 দিন পরে আসলো, তাহলে আমি কোন এনজাইমটা করতে দিব? তোমরা ক্লাস করো না, মনোযোগ দাও না, ম্যাডাম এলডিএইচ, ম্যাডাম এলডিএইচ। এটা বলতে এতক্ষণ লাগছে কেন? এটা তো আমি স্পেসিফিক্যালি ওদিনই বলে দিয়েছি যে এলডিএস টা 2 সপ্তাহ পর্যন্ত বাড়তি থাকে ব্লাডে, তো আমি 10 দিন পরে আসলে এটা পজিটিভ পাবো, বাকি সবগুলা কিন্তু নরমাল পাবো, তাহলে ফলস নেগেটিভ আসতে পারে, যে এমআই হয় নাই, এটা ফলস নেগেটিভ আসতে পারে। যাই হোক, এবার আমরা তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা রিউমেটিক ফিভার, সেটাতে চলে যাচ্ছি। আচ্ছা, রিউমেটিক ফিভার ইজ অ্যান অ্যাকিউট ইমিউনোলজিক্যালি মিডিয়েটেড মাল্টি-সিস্টেম ইনফ্লামেটরি ডিজিজ। তাহলে এটা কিন্তু একটা ইমিউনোলজিক্যাল ডিজিজ। তোমাদের মাইক্রোবায়োলজিতে কি ইমিউনোলজি পড়ানো হয়েছে? জি ম্যাম, পড়ানো হয়েছে। পড়ানো হয়েছে। টাইপ 2 হাইপার সেনসিটিভিটি পড়েছো? ম্যাম হাইপার সেনসিটিভিটিতে এখনো যাইনি ম্যাম, এখন ইমিউনো রেসপন্স করতেছে। আচ্ছা, তাহলে আমি এখানে আর প্যাথোজেনেসিসটা পড়াবো না। কেন পড়াবো না? এখানে আমার আরো ইম্পর্টেন্ট কিছু পড়ানো লাগে। তাহলে তোমরা টাইপ 2 প্যাথোজেনেসিসটা আগে পড়ো, ওইটার সাথেই রিলেটেড হচ্ছে এটার প্যাথোজেনেসিসটা, রিউমেটিক ফিভার।
তবে এটা মনে রাখো, এটা একটা অ্যাকিউট ইমিউনোলজিক্যালি মিডিয়েটেড মাল্টি সিস্টেম মানে কয়েকটা মোর দেন ওয়ান সিস্টেমকে ইনভলভ করবে। এবং এটা কিভাবে হবে, তোমার যদি কোনো গ্রুপে স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিনজাইটিস, অনেকে বলে না গলা ব্যথা, যদি কোনো কারণে স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিনজাইটিস হয়, তার 2 সপ্তাহ পরে গিয়ে এই রিউমেটিক ফিভার বা রিউমেটিক হার্ট ডিজিজটা ডেভেলপ করে। ঠিক আছে, রিউমেটিক ফিভারটা কিন্তু খুব খারাপ একটা রোগ। বলে না বাতজ্বর, ছোটবেলায় বাতজ্বর হয়েছিল। এটা কেন খারাপ, কারণ এটা হার্ট ভালভকে ইনভলভ করে, এবং হার্ট ভালভ যদি একবার নষ্ট হয়ে যায়, তার কিন্তু থ্রোম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন, এমনকি স্ট্রোকের ফিচার তোমার কাছে প্রেজেন্ট করতে পারে। কারণ হার্ট ভালভের কিন্তু অনেক বড় রোল আমাদের শরীরে। আচ্ছা, এটা প্যাথোজেনেসিসটা তাহলে আমি তোমাদের ওখানের জন্য ছেড়ে দিলাম, কারণ আমার এখানে আরো ইম্পর্টেন্ট জিনিস পড়াইতে হবে। রিউমেটিক ফিভারের কিছু ক্রাইটেরিয়া পড়তে হয়। হ্যাঁ, এটাকে আমরা বলি জোনস ক্রাইটেরিয়া। তাহলে এই ক্রাইটেরিয়াটা তোমাদের রিটেনে থাকবে, প্লাস ভাইভাতে ধরা হয়। এর মধ্যে কিছু মেজর ক্রাইটেরিয়া আছে এবং কিছু মাইনর ক্রাইটেরিয়া। এটা কি ক্রাইটেরিয়া পড়াচ্ছে, তোমরা কিন্তু অনেক সময় অ্যান্সার জানো, কোশ্চেন বুঝো না। তাহলে আমরা এখন এটা কি পড়ছি, রিউমেটিক ফিভারের জোনস ক্রাইটেরিয়া। এটা একটা বিজ্ঞানী জোনস এটা আবিষ্কার করেছে, যে টি জোনস, যার কারণে ওর নাম অনুসারে এটাকে জোনস ক্রাইটেরিয়া বলা হয়। এটাতে 5টা মেজর ক্রাইটেরিয়া আছে আর কিছু মাইনর ক্রাইটেরিয়া আছে। এই যে 5টা মেজর ক্রাইটেরিয়া, এটা একটা ভুল করলেও হবে না, এই মেজর ক্রাইটেরিয়া প্রত্যেকটা মনে রাখতে হবে। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়াটি কার্ডাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ দ্য হার্ট। তবে এটা মনে রাখবা, কার্ডাইটিসটা আমরা অনেক সময় বলি প্যানকার্ডাইটিস মানে কি, পুরো হার্টের সবগুলা লেয়ারকেই ইনফ্লামেশন করে। হার্টের 3টা লেয়ারের নাম কি? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। কি আবার বলো? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম বলে? এপিকার্ডিয়াম বলছো? জি ম্যাম। এপিকার্ডিয়াম বলছো? এনটি না ম্যাম, এপি। এপি কেন? পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। পেরি হবে, কথাটা হবে পেরিকার্ডিয়াম। হার্টের সবচেয়ে বাইরের লেয়ারটা হচ্ছে পেরিকার্ডিয়াম, দেন মিডলে যে এটা মায়োকার্ডিয়াম, এবং সবচেয়ে ভিতরের লেয়ার হচ্ছে এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, তাহলে প্যানকার্ডাইটিস মানে 3টা লেয়ারেই ইনফ্লামেশন। আচ্ছা, পলিআর্থ্রাইটিস মানে 2 or more জয়েন্টে ইনফ্লামেশন হবে। সিডেনহাম কোরিয়া, এটার আরেকটা নাম হচ্ছে সিডেনহাম কোরিয়া। এটাকে বলা হয় পারপাসলেস ইনভলান্টারি মুভমেন্ট, মানে পেশেন্টের কোনো নৃত্যের তালের মতো উল্টাপাল্টা মুভমেন্ট করবে, মানে যেটার কোনো মানে সেই ইচ্ছাকৃত ভাবে করছে না, জাস্ট অটোমেটিক্যালি সেটা হতে থাকবে। এটাকে এই জন্য বলা হয় পারপাসলেস ইনভলান্টারি মুভমেন্ট। ইরেথেমা মার্জিনেটাম, স্কিনে কিছু রেডিশ সাইন দেখা যাবে এবং কিছু নোডুল দেখা যাবে, যেটাকে আমরা সাবকিউটেনিয়াস নোডুল বলি। তাহলে কিছু সাবকিউটেনিয়াস নোডুল থাকে ইরেথেমা মার্জিনেটাম, যেটা রেডিশ। হ্যাঁ বলো। ম্যাম, হার্টের বাইরের লেয়ারটা এপিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম হচ্ছে হার্টের কাভারিং। আচ্ছা, এপিকার্ডিয়াম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সরি আমারই ভুল হয়েছে। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে তাহলে 3টা কার্ডিয়াম, কিন্তু আমরা এটার পরবর্তীতে যে ধাপগুলোতে পড়েছি সেখানে ইনফ্লামেশন অফ দ্য পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম, এই 3টেই বলা হয় প্যানকার্ডাইটিসে। ঠিক আছে, আচ্ছা তাহলে মেজর ক্রাইটেরিয়া গেল কার্ডাইটিস, পলিআর্থ্রাইটিস এবং কোরিয়া, ইরেথেমা মার্জিনেটাম, সাবকিউটেনিয়াস নোডুল। এই 5টা হচ্ছে কি মেজর ক্রাইটেরিয়া। আর মাইনর ক্রাইটেরিয়া কি কি আছে? ফিভার, আর্থালজিয়া, প্রিভিয়াস হিস্ট্রি অফ রিউমেটিক ফিভার। আর ল্যাবরেটরি ফাইন্ডিংসে আমরা এই জিনিসটা খুব বেশি পাই, ইএসআর অনেক হাই থাকে রিউমেটিক ফিভারে, ইএসআর কিন্তু অনেক এলিভেটেড থাকে, রেজ সিআরপি এবং লিউকোসাইটোসিস। আর ইসিজিতে প্রলং পিআর ইন্টারভেল। ঠিক আছে, তাহলে এই 5টার মধ্যে ফিভার, আর্থালজিয়া, এলিভেটেড ইএসআর এগুলো বেশি ইম্পর্টেন্ট। কিন্তু মেজর ক্রাইটেরিয়া কিন্তু একটাও মিস করা যাবে না, মাইনর ক্রাইটেরিয়া তোমরা 2-1টা কম দিলে সমস্যা নেই। আচ্ছা, এবার বলবে যে তাহলে তোমরা রিউমেটিক ফিভার কিভাবে ডায়াগনোসিস করবে।
তাহলে রিউমেটিক ফিভারের যে সবগুলো একসাথে ফিচার থাকবে সেরকম না। দেখো কিভাবে ডায়াগনোসিস করতে পারবে। 2 অফ দ্য মেজর ক্রাইটেরিয়া, যদি মেজর ক্রাইটেরিয়ার 2টা পজিটিভ থাকে অথবা অকারেন্স অফ 1 মেজর ক্রাইটেরিয়া 2 মাইনর ক্রাইটেরিয়া, মানে একটা মেজর ক্রাইটেরিয়া এবং 2টা মাইনর ক্রাইটেরিয়া থাকতে পারে, তাহলেই আমরা রিউমেটিক ফিভার বলবো। সাথে কি থাকবে? এভিডেন্স অফ স্ট্রেপ্টোককাল থ্রট ইনফেকশন, মানে তার 2 সপ্তাহ আগে একটা গলার ইনফেকশন বা ফ্যারিনজাইটিসের একটা হিস্ট্রি দিবে। এগুলা থাকবে, সাথে কিন্তু একটা ফ্যারিনজাইটিসের হিস্ট্রি অবশ্যই থাকতে হবে। ঠিক আছে? তাহলে তোমাকে যদি ভাইবা টেবিলে জিজ্ঞেস করে তাহলে তুমি মেজর ক্রাইটেরিয়া মাইনর ক্রাইটেরিয়া দিয়ে কিভাবে তুমি রিউমেটিক ফিভার ডায়াগনোসিস করবে। তাহলে প্রেজেন্স অফ 2 মেজর ক্রাইটেরিয়া অথবা 1 মেজর 2 মাইনর ক্রাইটেরিয়া, এই দুইটার সাথেই থাকতে হবে এভিডেন্স অফ স্ট্রেপ্টোককাল থ্রট ইনফেকশন, এটা কমনলি থাকতে হবে। আচ্ছা, এবার হচ্ছে রিউমেটিক ফিভারের একটা কমন কমপ্লিকেশন হচ্ছে রিউমেটিক হার্ট ডিজিজ। আমরা ওটার মরফোলজিটাতে চলে যাই। ঠিক আছে, রিউমেটিক কার্ডাইটিস। ঠিক আছে, ফোকাল ইনফ্লামেটরি লেশন ইন ফাউন্ড ইন ভেরিয়াস সাইড। হার্টে এটাকে আলাদা করে কি বলা হয়? রিউমেটিক হার্ট ডিজিজে একটা লেশন তৈরি হয়, এটাকে বলা হয় অ্যাশোক বডি। অ্যাশোক বডি, দ্য লেশন অফ মানে এই লেশনটা হচ্ছে প্যাথোগনোমিক ফর রিউমেটিক ফিভার। কোনটা? অ্যাশোক বডিটা। তাহলে এই অ্যাশোক বডিটা পাওয়া যাবে কোথায়? হার্টের 3টা লেয়ারে পাওয়া যায়, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। তাহলে পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম 3টা লেয়ারেই পাওয়া যায় এই অ্যাশোক বডিটা। ঠিক আছে, এই অ্যাশোক বডিটা কি কি জিনিস দিয়ে তৈরি? একটু আগে ছবিটা দেখো। আমরা নেক্রোসিসের একটা টাইপে ফিব্রিনয়েড নেক্রোসিস পড়েছিলাম, মনে আছে তোমাদের? একটা নেক্রোসিসের নাম পড়েছিলাম ফিব্রিনয়েড নেক্রোসিস, যেটা পাওয়া যায় হার্ট এবং ব্লাড ভেসেলে। এই যে মাঝখানে যে এটা দেখো নেক্রোটিক ডেব্রিস লেখা আছে, এটাকে বলা হয় হচ্ছে কি? এটা কিন্তু একটা অ্যাশোক বডির ছবি যেটা হার্টের মধ্যে তৈরি হয়েছে। এই মাঝখানে যে নেক্রোসিস ওটাকে বলা হয় ফিব্রিনয়েড নেক্রোসিস। ফিব্রিনয়েড নেক্রোসিস, এখানে এই বড় একটা দেখো একটা সেল আছে, এটা একটা ম্যাক্রোফেজ, এটাকে এখানে বলা হয় অ্যানিস্কো সেল। এই ম্যাক্রোফেজটার নাম কি? অ্যানিস্কো সেল। ঠিক আছে, এছাড়াও কিছু ক্রনিক ইনফ্লামেটরি সেল থাকে, যেমন হচ্ছে লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ আমরা অলরেডি পড়ে ফেলেছি, এবং প্লাজমা সেল। তাহলে বোঝা গেছে এখানে অ্যাশোক বডিটা কি কি জিনিস নিয়ে তৈরি। মিডলে একটা ফিব্রিনয়েড নেক্রোসিস আছে, সাথে ম্যাক্রোফেজ আছে, আর লিম্ফোসাইট, প্লাজমা সেল। তাহলে আমরা এবার ডেসক্রিপশনটা পড়ে ফেলি। আগে আমি ছবি দেখালাম এই কারণে যে ছবিটা দেখলে তোমাদের এটা একবার মাথায় ঢুকে যাবে। তাহলে এখানে একটা নেক্রোসিস আছে আর 3টা সেলের নাম আছে, এটাই অ্যাশোক বডি। এই অ্যাশোক বডিটা পাওয়া যায় 3টা লেয়ারে, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। এটা কি নিয়ে তৈরি? constitute foci of fibrinoid necrosis surrounded by lymphocyte, occasionally plasma cell and macrophage. macrophage এর ব্র্যাকেটে লেখা কি আছে? অ্যানিস্কো সেল। তোমরা অ্যানিস্কো সেলই লিখবে, অ্যাশোক সেল লেখার দরকার নেই। তাহলে কি লিখবে? ম্যাক্রোফেজের ব্র্যাকেটে অ্যানিস্কো সেল, এই ম্যাক্রোফেজটাকে বলা হয় অ্যানিস্কো সেল। তাহলে এটা তোমাদের যদি আসে রিউমেটিক হার্ট ডিজিজের মরফোলজি, পারবে না? এখানে একটা ডিস্টিংটিভ লেশন পাওয়া যায়, সেটার নাম হচ্ছে অ্যাশোক বডি। কোন লেয়ারে? হার্টের 3টা লেয়ারে পাওয়া যায়, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। কি দিয়ে তৈরি হয়? এখানে ফিব্রিনয়েড নেক্রোসিস সারাউন্ডেড বাই লিম্ফোসাইট, প্লাজমা সেল এবং ম্যাক্রোফেজ, মানে এটা ক্রনিক ইনফ্লামেটরি সেলগুলো দিয়ে তৈরি। লিম্ফোসাইট, প্লাজমা সেল, ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজের স্পেশাল নাম কি? অ্যানিস্কো সেল। দেখি একজন বলো তো, কে বলবে এবার? তোমরা ছাড়া অন্য কেউ বলো। রোল 7 নাফতাহিন আছো? আসসালামু আলাইকুম ম্যাম। তুমি বলো তো একটু অ্যাশোক বডিটা একটু ডেসক্রাইব করো তো, তোমার মতো করেই বলো। এটা আমি বুঝতে এখান থেকে দেখে বলতে হবে ওরকম ব্যাপার। অ্যাশোক বডিটা কোন Ashok's body means it is found in pericardium, myocardium, endocardium. তারপর এটা কি দিয়ে তৈরি? Ma'am, it consists of foci of fibrinoid necrosis surrounded by lymphocytic occasional plasma cell and macrophage, যেটাকে ম্যাম অ্যানিথ্রো সেলস অর অ্যাশোক সেলস। অ্যানিস্কো সেল। তোমরা অ্যানিস্কো সেলই লিখো, অ্যাশোক সেল লেখার দরকার নেই, অ্যানিস্কো সেল। ঠিক আছে, তাহলে আমরা রিউমেটিক ফিভার পড়লাম। এরপরে আমরা চলে যাই, এটা তোমাদের জন্য কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং আসবে, আমি বারবার বলে দিচ্ছি, এটা
তোমাদের আসবে আরেকটা জিনিস ম্যাডাম রিটেনে দেয়, সেটা হচ্ছে এই যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে কিছু ভেজিটেশন তৈরি হয়। ভেজিটেশন জিনিসটা কি আগে আমরা একটু দেখে আসি। আচ্ছা, এন্ডোকার্ডাইটিস হচ্ছে কি ইনফ্লামেটরি ইনভলভমেন্ট অফ দ্য এন্ডোকার্ডিয়াল লেয়ার অফ দ্য হার্ট। মানে এন্ডোকার্ডিয়ামের ইনফ্লামেশনকে এন্ডোকার্ডাইটিস বলা হয়। আগে টাইপগুলো পড়বে। নন ইনফেক্টিভের মধ্যে হচ্ছে রিউমেটিক এন্ডোকার্ডাইটিস, তারপরে হচ্ছে এটিপিক্যাল ভেরুকাস এন্ডোকার্ডাইটিস, নন ব্যাকটেরিয়াল থ্রোম্বোটিক এন্ডোকার্ডাইটিস। আর ইনফেক্টিভের মধ্যে ব্যাকটেরিয়াল আছে এবং আদার টাইপস আছে। এর মধ্যে কি কি দিয়ে তৈরি হতে পারে? ইনফেক্টিভের মধ্যে ব্যাকটেরিয়া দেওয়া হয় এবং আদার্স যে আমরা প্যারাসাইট গুলো পড়ি বা টিউবারকুলোসিস, সিফিলিস, ভাইরাস, তারপরে হচ্ছে ফাঙ্গাল আর রিকেটসিয়াল, ভাইরাল রিকেটসিয়াল, তাহলে এগুলো দিয়ে হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। আর নন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের মধ্যে যেটা আমরা এখন পড়লাম রিউমেটিক এন্ডোকার্ডাইটিস, এটিপিক্যাল ভেরুকাস এন্ডোকার্ডাইটিস, আর একটা নন ব্যাকটেরিয়াল থ্রোম্বোটিক এন্ডোকার্ডাইটিস। এন্ডোকার্ডাইটিসের টাইপ কিন্তু পড়তে হবে তোমাদের, ঠিক আছে? তারপরে হচ্ছে আসো ভেজিটেশন। ভেজিটেশন জিনিসটা কি? একটা থ্রোম্বোটিক মাস তৈরি হয়, যেটা কি কি জিনিস দিয়ে তৈরি? ফিব্রিন এবং প্ল্যাটেলেট দিয়ে তৈরি। ফিব্রিন এবং প্ল্যাটেলেট দিয়ে তৈরি। কোথায় এটা থাকে? এটা থাকে কাস্প অফ দ্য ভালভ। ভালভের যে পাতাগুলো, আমাদের হার্টে কিন্তু 4 ধরনের ভালভ আছে, ট্রাইকাসপিড, বাইকাসপিড, তারপর অ্যাওর্টিক ভালভ আর পালমোনারি ভালভ। তাহলে এই ভালভগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইনভলভ করে যে ট্রাইকাসপিড, যেটা আমরা আরেকটা নামে বলি মাইট্রাল ভালভ, ঠিক আছে? তাহলে এটা ভেজিটেশনটা কিন্তু জিজ্ঞেস করবে, হোয়াট ইজ ভেজিটেশন ভাইভাতে। তাহলে এটা একটা থ্রোম্বোটিক মাস, যেটা কি কি জিনিস নিয়ে তৈরি হয়? ফিব্রিন এবং প্ল্যাটেলেট দিয়ে তৈরি হয়। এটা সবচেয়ে কোন জায়গায় দেখা যায়? স্যার এটা মাইট্রাল হবে, স্পেলিংটা ভুল হয়েছে। তাহলে এটা কমনলি সিন ইন মাইট্রাল ভালভ। কত পার্সেন্ট? 65 থেকে 70%। তাহলে শুধু এই দুটো জিনিস তোমাদের মনে রাখলে হবে। এটা কি কি জিনিস দিয়ে তৈরি? থ্রোম্বোটিক মাস কিসের? অফ ফিব্রিন এবং প্ল্যাটেলেট। এবং এটা সবচেয়ে কমন কোন ভালভে দেখা যায়? মাইট্রাল ভালভে। আর 7 মিনিট আছে, আমার ক্লাস অলমোস্ট শেষ। আমি একটা ছবি দেখাচ্ছি এখন, এই ছবিটা তোমাদের আসবে। এই 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 ছবিটা হচ্ছে এই ভালভটা রিউমেটিক হার্ট ডিজিজের। আচ্ছা ইনসান, তুমি একটু আমাকে স্ক্রিনশটটা পারলে এক ফাঁকে নিয়ে ফেলো, আমাকে রোলটা পাঠানোর জন্য। পার্সেন্টেজের ম্যাম? হ্যাঁ হ্যাঁ ম্যাম আমরা মানে যারা কারা অ্যাবসেন্ট ওটা দিলে হবে না ম্যাম? হ্যাঁ, শুধু অ্যাবসেন্টটা দিল। ওকে ম্যাম। আচ্ছা, তাহলে এটা রিউমেটিক হার্ট ডিজিজের ছবি। এটা কিন্তু হচ্ছে একটা মানে ভালভের ছবি। এই যে দড়ির মতো যেগুলো দেখছো, এগুলা কর্ডা টেন্ডিনি, এগুলো হার্টের ভিতরে থাকে। তোমাদের কি গ্রস হয়? মানে তোমাদের কি অ্যানাটমি গ্রসে যেতে হয়? জি ম্যাম। অ্যানাটমির মধ্যে গ্রস বা এইখানে ডিসেকশন রুমে তোমাদের যেতে হয়? হ্যাঁ হ্যাঁ ম্যাম, যেতে হবে ম্যাম। আচ্ছা যাই হোক, এটা হার্টের ভিতরে ডিসেকশনে দেখা যায় যে কিছু দড়ির মতো জায়গা থাকে, কর্ডা টেন্ডিনি। আর এটা একটা ভালভের ছবি। এটা রিউমেটিক হার্ট ডিজিজের ছবি। এটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের ছবি। এটা নন ব্যাকটেরিয়াল থ্রোম্বোটিক এন্ডোকার্ডাইটিস। এবং লাস্ট ছবিটা লিভম্যান শেক ডিজিজ। লিভম্যান শেক ডিজিজের আরেকটা নাম কি একটু আগে আমি বলেছি, আরেকবার দেখাচ্ছি ছবিটা। এই যে এটা লিভম্যান শেক এন্ডোকার্ডাইটিস, এলবিএস দেখবা লেখা আছে, এলএসবি মনে হয়, লিভম্যান শেক ডিজিজ। আচ্ছা, তাহলে এটার আরেকটা নাম হচ্ছে এটিপিক্যাল ভেরুকাস এন্ডোকার্ডাইটিস। এটা পড়ার উদ্দেশ্য কি? ম্যাডাম এখানে ছবিটা এভাবে যে হার্টের ভেজিটেশন গুলোর নাম এবং তার ডেসক্রিপশন। তাহলে আমরা এখানে ছবিটা আগে কেন দেখছি, ডেসক্রিপশনটা তাহলে তোমাদের পড়া সহজ হবে। এখানে দেখো ছোট ছোট স্মল ওয়ার্টি প্রজেকশন। এটা ভালভের যে লাইন অফ ক্লোজার সেদিকে পুরোটা জুড়ে কিন্তু আছে। এই ইয়েলোইশ কালার যেগুলো দেখছো ভেজিটেশন, এগুলো ছোট ছোট ভেজিটেশন। আমরা ভেজিটেশন কি বললাম? থ্রোম্বোটিক মাস অফ ফিব্রিন এবং প্ল্যাটেলেট। তাহলে এই ভেজিটেশন, ছোট ছোট ভেজিটেশন গুলো থাকে অ্যালং দ্য লাইন অফ ক্লোজার অফ দ্য ভালভ। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এটাতে একটা লার্জ ইরেগুলার একটা মাস থাকে। এটাও একটা ভেজিটেশন, কিন্তু বড় একটা ভেজিটেশন, যেটা ওভারল্যাপিং করে ওভার দ্য কর্ডা টেন্ডিন, কর্ডা টেন্ডিনের উপর দিয়ে চলে যায়। এটা কিন্তু লাইন অফ ক্লোজার। দেখো কর্ডা টেন্ডিনের উপরে আসে না,
আর এটা এত বড় হয়ে কর্ডা টেন্ডিনের উপর চলে গেছে, ওভারল্যাপিং হয়েছে। এটা হচ্ছে, এটাও নন ব্যাকটেরিয়াল, এটাও কিন্তু এটা স্মুথ থাকে, বাইরের সারফেসটা স্মুথ, বড় বড় কিছু ভেজিটেশন তৈরি হয়েছে। এটা কি নন ব্যাকটেরিয়াল থ্রম্বোটিক এন্ডোকার্ডাইটিস। আর 4 নাম্বার যে ছবিটা লিগমেন্ট শেক ডিজিজ, এখানেও ভেজিটেশনটা তৈরি হয়, মানে বড় ভেজিটেশন, সেটা মানে ভালভের দুই পাশেই থাকে। মানে এটা ছবিটা দেখো, পেছন দিকটাও দেখাইছে, মানে ভালভের এই পাশটাতেও থাকে, পেছনের সাইডটাতেও থাকে। এটা কি বুঝতে পারছো 4 নাম্বার ছবিটা? ভালভের দুই পাশেই কিন্তু আছে এটা ভেজিটেশনটা। এবার আমরা ডেসক্রিপশনে চলে যাই। তাহলে প্রথম ছবিটা ছিল রিমেটিক হার্ট ডিজিজ, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, নন ব্যাকটেরিয়াল থ্রম্বোটিক এন্ডোকার্ডাইটিস এবং লিভম্যান শ্যাক্স ডিজিজ। এবার আমরা ডেসক্রিপশনে যাই। প্রথম ছবিটা কি ছিল? রিমেটিক হার্ট ডিজিজ। এবার দেখো এখানে কি থাকে, আমরা অলরেডি ছবি দেখে ফেলেছি। মার্কড বাই স্মল ওয়ার্টি ভেজিটেশন along the line of closure of the valve deflex। তাহলে লাইন অফ ক্লোজারের মধ্যে আছে ছোট ছোট ভেজিটেশন। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসও ছবি দেখে ফেলেছি। এখানে লার্জ একটা ইরেগুলার মাসেস থাকে that extends onto the chorda, chorda tendinous যেটা, সেটা কর্ডার উপর এক্সটেন্ড করে। এই 2 নাম্বার ছবিটা, এই যে এখানে একটা বড় লার্জ ইরেগুলার একটা মাস ভেজিটেশন তৈরি হয়েছে, যেটা ওভারল্যাপ করে এক্সটেন্ড করে onto the chorda। এবার 3 নাম্বারটা কি? নন ব্যাকটেরিয়াল থ্রম্বোটিক এন্ডোকার্ডাইটিস। এটা হচ্ছে স্মল ব্লান্ট ভেজিটেশন ইউজুয়ালি অ্যাটাচড টু দা, এটাও অ্যাটাচড টু দা লাইন অফ ক্লোজার। one or many may be present। এখানে তিনটা ছবি দেওয়া আছে, one or many may be present। এবার 4 নম্বরটা দেখো, লিগম্যান শেকস এন্ডোকার্ডাইটিস LSE has small or medium size vegetation either or both sides of the valve leaflet। তাহলে বোঝা গেছে? তাহলে এখানে স্মল আর মিডিয়াম সাইজ ভেজিটেশন থাকে আইদার অর বোথ সাইড, মানে এক পাশে অথবা দুই পাশে অফ দা ভালভ লিফলেট। তাহলে এই 4 নম্বর ছবিটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা এক পাশে অথবা অপোজিট সাইডেও তোমাদের মানে এই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসটা থাকে। আচ্ছা, রিউমেটিক এন্ডোকার্ডাইটিস যেটা রিউমেটিক ফিভারের প্যাথোজেনেসিসটা আমাদের প্যাথোলজির জন্য লেস ইম্পর্টেন্ট। আমি যেটা বেশি ইম্পর্টেন্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ওটার প্যাথোজেনেসিস আজকে পড়িয়েছি। তোমাদের এখানে যেটা লাগবে রিউমেটিক ফিভারের মানে ক্রাইটেরিয়া গুলো এবং রিউমেটিক হার্ট ডিজিজের মরফোলজি, যেটা অ্যাশ অফ বডি আমি অলরেডি বলেছি। আর এই কোশ্চেনটা ম্যাডামের খুব পছন্দ, কেন জানি, এটা উনি রিটেনে দেওয়ার চেষ্টা করে, বারবারই দিচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা এই জিনিসটাও কষ্ট করে ছবি আঁকার দরকার নেই, তোমরা ডেসক্রিপশনটা লিখতে পারলেও হবে, 4টা ভেজিটেশনের নাম এবং কোথায় থাকে। ঠিক আছে, এছাড়াও এখানে কার্ডিওভাস্কুলার সিস্টেমে আরেকটা জিনিস যেটা তোমাদের লাস্ট করতে হবে, সেটা হচ্ছে ডিফাইন পেরিকার্ডাইটিস এবং কজেস অফ পেরিকার্ডাইটিস। পেরিকার্ডাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য পেরিকার্ডিয়াল লেয়ার। এ পর্যন্ত বললে হবে ইনফ্লামেশন অফ দ্য পেরিকার্ডিয়াল লেয়ার। এই তোমরা অ্যাকিউট ইনফ্লামেশনের যে টাইপগুলো পড়েছো, এই অ্যাকিউট পেরিকার্ডাইটিসের টাইপ সেম, সেরাস, ফিব্রিনাস, পুরুলেন্ট, হেমোরেজিক এবং ক্যাজিয়াস। আর ক্রনিক পেরিকার্ডাইটিসে দুইটা আছে, কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস, অ্যাডহেসিভ মিডিয়াস্টিনো পেরিকার্ডাইটিস। অ্যাডহেসিভ মিডিয়াস্টিনো পেরিকার্ডাইটিস, এখানে একটা ই বেশি হচ্ছে, অ্যাডহেসিভ মিডিয়াস্টিনো পেরিকার্ডাইটিস। তাহলে আজকে আমরা এটার সামারিটা নিই। তাহলে আমরা কি পড়লাম আজকে? এমআই এর প্যাথোজেনেসিস, দেন মরফোলজিটাও কিছুটা টাচ করেছি, ল্যাব ডায়াগনোসিস, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ডেফিনিশন, জোনস ক্রাইটেরিয়া গুলো, রিউমেটিক হার্ট ডিজিজ এবং লাস্ট কিছু ভালভ ভেরিয়েশন করেছি টাইপ গুলো। সাথে এখানে সরি এন্ডোকার্ডাইটিসটাও করতে হবে, পেরিকার্ডাইটিসটাও করতে হবে। এন্ডোকার্ডাইটিসে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আছে এবং নন ইনফেক্টিভ এর মধ্যে 3টা আছে। তাহলে এখন আর 1 মিনিটের কম বাকি আছে। ইনসান, তুমি কি স্ক্রিনশট নিয়েছো? 31 জন প্রেজেন্ট, মানে আমি তো আবার এখন 33 হয়ে যায়, মানে পার্সেন্টেজের সময় আসলে বেশি হয়ে যায়। সবাই কি লাস্টে ঢোকার চেষ্টা আগে থেকে জয়েন